ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এক ধরনের ষড়যন্ত্রের আভাস আসলে আমরা দীর্ঘদিন ধরেই শুনছি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা যখন থেকে আসলে ভারতে অবস্থান করছেন সেই সময়টা থেকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি নিয়ে এক ধরনের টানাপোড়েন আছে। ভারতে বসে নানানভাবে ষড়যন্ত্র চেষ্টা করা হচ্ছে সেই অভিযোগ আছে এবং অতি সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন দিল্লিতে বসে পতিত আওয়ামী লীগের যিনি শীর্ষস্থানীয় নেতা তিনি আসলে নানানভাবে বৈঠক করারও চেষ্টা করেছেন এবং নানানভাবে তিনি বৈঠক করছেনও। এই যে নানানভাবে ষড়যন্ত্রের এক ধরনের আভাস আমরা পাচ্ছি, প্রধান উপদেষ্টা খোদ বলেছেন যে সামনের ফেব্রুয়ারিতে নির্বাচনকে ঘিরে নানানভাবে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। আওয়ামী লীগের শুধুমাত্র এই ষড়যন্ত্র তত্ত্বেই ভরসা কেন? দেখুন, ষড়যন্ত্র তত্ত্ব বাদ দিলেও সরকার নিজেকে নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুতির দিকে নিচ্ছে বা করেছে। আমরা গত এক বছরে এমন কোনো শক্ত পদক্ষেপ দেখিনি যেটাতে রাজনৈতিক দল হিসেবে বলতে পারি নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকার সচেষ্ট। এমন কোনো আলামত আমরা দেখিনি, এমন কোনো আয়রন ক্ল্যাড গ্যারান্টি দেখিনি জনগণের জন্য। মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে, কণ্ঠস্বর রুদ্ধ হচ্ছে, মব বেড়েই চলছে, অ্যানার্কি বাড়ছে। জুডিশিয়ারি সেখানে একটা অ্যাভাটার হিসেবে আসতে পারতো, সেখানে জুডিশিয়ারি শক্ত ভূমিকা পালন করতে পারছে না, জুডিশিয়ারিকে শক্ত ভূমিকা পালন করে দেওয়া হচ্ছে না। আজকে অমুকের পদত্যাগ চাই, কালকে অমুককে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, জুডিশিয়ারিও একটা মবের ভিকটিম হয়ে গেছে অনেকবার। মবের ভিকটিম হওয়া জুডিশিয়ারি ন্যায় বিচার কীভাবে করবে? ওপেন কোর্টে অনেক জজ বলছেন যে আমরা পলিটিক্যাল মামলা শুনবো না। পলিটিক্যাল মামলা কোনগুলোকে বলে? আসলে মামলা তো মামলাই। অসংখ্য লোকজন, নিরীহ লোকজন জেলে আছে যাদের অন্তত 6 মাস 7 মাস ধরে আবেদনটা নানা কারণে শুনানি করা যাচ্ছে না। এই যে আবেদন শুনানি করা যাচ্ছে না জামিনের, এটার বিষয়ে সর্বোচ্চ আদালত খুব একটা কার্যকর ভূমিকা নেয় নাই। আওয়ামী লীগ সবসময় একটা আলট্রা রোমান্টিসিজমে ভোগে। এদেশে দুটি অংশ আছে যারা রোমান্টিসিজমে ভোগে। একটা আওয়ামী লীগ অংশ, তারা সবসময় ষড়যন্ত্র করে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। কিছু সত্য আছে, কিছু এখানে এক্সাগ্রেশনও আছে। আমরা বারবার যুদ্ধ করে ফিরে আসবো, আমরা বারবার যুদ্ধ করব, এরকম একটা রোমান্টিসিজম আওয়ামী লীগের মধ্যে সর্বদাই থাকে। এমনকি ক্ষমতার সর্বোচ্চ সময় যখন ছিল তখনও বলতো যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই যে প্রিন্স ভাইরা ষড়যন্ত্র করছে, এগুলো বলা হতো আর কি তাদেরকে। আবার আরেকটা রোমান্টিসিজম আছে, বাংলাদেশে ইসলামিক কিছু লোক শক্তি আছে যারা দেশটাকে ইসলামিক করতে চায়। এটা তাদের রোমান্টিসিজম, যেটা বাস্তবে কখনো সম্ভব হবে না। তারা 71 পূর্ববর্তী সময় যেতে চায়, এমন লোকও বাংলাদেশে আছে। আমি অবাক হয়ে দেখেছি, আছে, কথাবার্তা বোঝা যায়। আমরা একটা লাইন বললেই বুঝতে পারি। প্রবলেমটা হয়ে গেছে, আওয়ামী লীগ যখন পতন হয়ে গেল তখন দেশে একটা ঐক্যমতের অপার সম্ভাবনা সৃষ্টি হলো। সেই ঐক্যমতের অপার সম্ভাবনাটা সম্পূর্ণ নিজের হাতে বর্তমান গভর্নমেন্ট নষ্ট করে ফেললো, সম্পূর্ণ নিজের হাতে। এই সম্ভাবনা ইভেন বঙ্গবন্ধুও পায়নি। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত একটা দেশ পেয়েছিলেন, কিন্তু ডক্টর ইউনূস যে সুযোগ পেয়েছিলেন, পরাজিত আওয়ামী লীগ, ভীত সংস্থার আওয়ামী লীগ, তাদেরকে যে কোনো রিফর্ম দিলে তারা মেনে নিত, যে কোনো ফরম্যাটে তাদেরকে তৈরি করে ফেলা যেত, সেটা না করে উনি ব্যান করে দিলেন। এই যে ব্যান করে দেয়া 30%, 25%, 35% লোক পলিটিক্যালি হাইলি ভাইব্রেন্ট, কি করবে এরা? কিছু একটা তো করবে। জামাত ব্যান হয়েছে, ভুলে গেছি, খুব সম্ভবত 12 সালে ব্যান হয়েছিল একটা হাইকোর্টের রায়ের মাধ্যমে। তো 12 সালে ব্যান হওয়ার পরও মসিম ভাই বলতে পারবে, আমি ভুলে গেছি, বাট জামাত ব্যান হয়নি, দলগত হিসেবে নিবন্ধন বাতিল হয়েছিল। ব্যান হয়েছে এই যে এই আন্দোলনের সময় হঠাৎ করে অ্যাব্রাপ্টলি। সেই নিবন্ধন বাতিল হওয়ার পরও তারা তো পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল। তো এখন আওয়ামী লীগ যদি ব্যান থাকে, ভারতের জন্য এগুলো অনেকগুলো প্রবলেম। প্রথম প্রবলেম, আওয়ামী লীগ ব্যান থাকা বা দেশে একটা অন্তর্বর্তী ইলেকশন না হওয়া মানে একটা অংশকে বাদ দিয়ে একটা ফরম্যাট দাঁড়ালো। যে অংশটা বাদ যাবে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে, তারা নিজেদের অধিকার বা তাদের ভোটার অধিকার বা অংশগ্রহণের অধিকার নিয়ে প্রয়োজনে আন্দোলন করবে। আন্দোলন করলে স্বাভাবিকভাবে দমনপীড়ন হবে, দমনপীড়ন হলে অনেকে পালিয়ে যাবে। পালিয়ে কোথায় যাবে? পালিয়ে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, একটাই জায়গা, ভারত। আর মাইনরিটি কমিউনিটি ন্যাচারালি যে কোনো পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে তারা একটা অলওয়েজই ক্লাস্ট্রোফোবিয়ায় থাকে যে তাদের উপর চাপ আসতে পারে। তো একটা ছোটোখাটো রিফিউজি ক্রাইসিসের ভয় সবসময় ভারতের মধ্যে থাকে, 71 সালে তো হয়েছিল। আরেকটা হচ্ছে অলরেডি অনেক লোকজন আওয়ামী লীগের ভারতে পালিয়ে আছে, এটা আমরা যারা রাজনীতি করি আমরা জানি। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, বিভিন্ন দরগায়, বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। তাদেরকে তো বাংলাদেশে ভারতের ফেরত পাঠাতে হবে। তো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্ট্যাবল না হচ্ছে তাদেরকে ফেরত পাঠাবে কি করে?
জি, অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও আসলে এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। রহিন হোসেন প্রিন্স, প্রেস সচিব যদিও বলেছেন আওয়ামী লীগ অস্থিতিশীলতার চেষ্টায় আছে কিনা বিদেশে বসে বা ভারতের মাটিতে বসে সেটি আসলে সরকার পর্যবেক্ষণ করছে। কতখানি সরকার পর্যবেক্ষণ করছে বা সরকারের পক্ষে আসলে ভারতে বসে আওয়ামী লীগ কি করছে সেটি কতখানি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আপনি মনে করেন? আমরা কিন্তু প্রায়শই দেখছি যে ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা একসাথে মিটিং করছেন, তারা একটি দলীয় অফিস সেখানে নিয়েছেন, সেই খবর আছে। এবং বিবিসি বাংলার যে রিপোর্ট সেখানে নিশ্চয়ই আপনি দেখেছেন যে সেখানে আসলে ওই অফিসে প্রতিনিয়ত যে নেতাকর্মীরা দেখাশোনা করছেন বা তারা আসলে আসা যাওয়া করছেন, মিটিং করছেন, সবকিছুই তাদের চলছে। এবং সেটাকে যদিও আওয়ামী লীগ নেতারা অস্বীকার করছেন যে সেখানে আসলে কোনো দলীয় কার্যালয় তাদের নেই, কিন্তু কার্যক্রম তো আসলে ঠিক সেভাবেই চলছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের প্রধান কাজটা কি আমি জানি না, প্রেস সচিবের কথা আপনি বললেন, তারা তাদের দায়িত্ব পালন করুক। আর এইটা তো আমি নতুন কিছু মনে করছি না যে আলোচনাটা তুললেন, বা এখন কে কি করছে না করছে দেখবেন যিনি করছেন তিনিও তো বলছেন, তারাও বলছেন। কারণ এখন কি বলবো যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আপনার বাংলাদেশে হয়তো টকশোতে তো আসার সুযোগ নাই, কিন্তু বহু জায়গায় টকশোতে এই তো নানাভাবে আমাদের কাছে খবর আসছে। তারা কি কি করছে এগুলো তো কোনোটা গোপনটা অন্তত পক্ষে দেখছি না, আমি তো চোখের সামনেই দেখা যায়। তা আমি বলছি যে এইটাকে কি অস্বাভাবিক মনে করার কোনো কারণ আছে? আমি তো অস্বাভাবিক জিনিসটা দেখি না, এটা স্বাভাবিক যে কোনো দলের জন্য হলেই এটাই স্বাভাবিক ছিল। তাহলে কি মনে করছেন আওয়ামী লীগের এই সবকিছু রাজনীতিতে মাঠে ফিরে আসার একটা? না, আমি সেটা অন্য আলোচনা, ওটা অন্য আলোচনা। আপনি শুধু এই দল কেন, যে কোনো দল যতক্ষণ দলটা নিশ্চিহ্ন না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সে মাঠে ফিরে আসবেই, আসার চেষ্টা করবে যে কোনো দল। এমনকি ধরুন এক সময় অনেক বড় বড় দল ছিল, বাংলাদেশে আছে, আপনি দেখবেন অস্তিত্ব এরকমের নাই। আপনি পুরনো সেই মুসলিম লীগ থেকে শুরু করে এগুলো খোঁজ খবর নিয়ে দেখবেন, কিন্তু নামে মাত্র হয়তো টিম টিম করে জ্বলছে। তো একটা রাজনৈতিক দল তার এটা থাকলে তার অবস্থা মতো সে টিম টিম করে জ্বলবে না, এটা হবে সেটা সময় বলে দেবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে আমি ঠিক বুঝতে পারি না যে এই আলোচনাটার এইখানে প্রধান গুরুত্ব কোথায়। হ্যাঁ, হয়তো এটা বলতে পারেন যে আমরা আমাদের দেশ যেটা অগ্রসর করছি সেইখানে কোনো ষড়যন্ত্র বা অন্য জায়গাটা কিনা, এটাই যদি প্রধান হয় তা আমি বলি যে এইটাও অস্বাভাবিক কেন? এটা তো অস্বাভাবিকতার কিছু নাই। আপনার এত বড় একটা গণ আন্দোলন ঘটলো, যারা ক্ষমতায় থাকার জন্য হত্যাকাণ্ড সংগঠিত পর্যন্ত করলো, তারা পতিত হলো, তো তারা তো ফিরে আসার চেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা যেহেতু দেশের মধ্যে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, আমরা এরকম কিছু দেখছি না। সুতরাং আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে শুধু কি ষড়যন্ত্র ওইখানে না, আরও নানা ধরনের ষড়যন্ত্রের জায়গা আছে। আমরা দেখেন এই যে গত এক বছরের মধ্যে নির্বাচনী যাত্রায় ঢুকতে পারেনি, জাস্ট এক বছরের আগের দিন শুনলাম যে দেশে নির্বাচনের কথাবার্তা এবং এইটাই। তা আমরা বরঞ্চ সেই নির্বাচনে যাত্রায় যাওয়ার জন্য যা যা করা দরকার, কি কি করছি, সেই জায়গাটায় একটা প্রধান জায়গা দেখা দরকার। কারণ আমরা এমন কিছু যদি না করি যে কেউ ষড়যন্ত্র করে এখানে আসতে পারে বা সুযোগ নিতে পারে, সেটি হবে প্রধান কাজ। কিন্তু আপনি যে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, তার মানে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সক্রিয়তাও কি বাড়ছে? আমি ষড়যন্ত্র কথাটা একটু আগে বলে আসি। তাহলে আপনি আরো কে কে আছে খেয়াল করেন। যেমন ধরুন আমাদের দেশের অভ্যন্তরে কি আপনি মনে করছেন যা শক্তি আছে সবাই আপনাকে এই যে নির্বাচনের এই যাত্রায় আমরা ঠিক মতো যেতে পারবো? আপনি অ্যাপ্রোচগুলো দেখেন পলিটিক্যাল পার্টি এবং বহু কিছুর, তাতে তো আমরা সেই কাজ তো দেখি না। আজকে কি বলে এক ধরনের গবেষণা প্রতিষ্ঠানের একটা সবাই ছিলাম, সেইখানেও তো দেখলাম যে অনেকের মধ্যে নানা ধরনের কথাবার্তা চলে, সে কথা বলা নিয়ে কোনো আপত্তি নেই, যার যার মত বলুক। আমি কিন্তু মত দমন বা মত নিয়ে কোনো কথা বলছি না। আমি যদি এই অ্যাটিটিউডগুলো দেখতে হবে যে কে কোনটা বাধাগ্রস্ত করতে চাই। আপনি দেখেন আমাদের কি বলে যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অর্থাৎ দেশের বাইরে বহু শক্তি আছে, যারা বাংলাদেশের উপরে তার আধিপত্য বিস্তার রাখতে গেলে তারা চাইবে দুর্বল সরকার। এবং সবচেয়ে দুর্বল সরকার কে হয়? যদি কোনো অনির্বাচিত সরকার থাকে, তার জন্য অনেক কিছু করতে পারে। তাহলে আমি বলছি যে ষড়যন্ত্র কোড আনকোড করে যদি বলি ওই শব্দটা, যদি এই শব্দটা অত ব্যবহার খুব জরুরি দেখি না, কিন্তু তাহলে আপনি আমাদের চলার পথে এই ধরনের আরও অনেক শক্তি আছে, মনে রাখতে হবে। তা সেইগুলোকে আমরা যদি যথাযথভাবে না বলতে পারি, মানে কি বলে যে না বুঝতে পারি, তাহলে আর একটা সংকটে পড়বো বলে মনে হয়। এখন আপনি যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচনে আমার সহজ হিসাব, এটা আমি জানি না আপনারা এখানে বলেছে কিনা, যে দলটির কথা বলেছেন তারা তো এই সরকারকে ওনই করে না, স্বাভাবিক।
তা আমি ঠিক জানি না যে অন্যদের অঙ্ক কি। আমার অঙ্ক সোজা, যদি এই ধরনের পরিস্থিতি থাকে, আপনি যদি আহ্বানও করেন আদৌ নির্বাচনে তাদের অংশগ্রহণের কি বলবে যে করবে কি করবে না, আমি তো সন্দেহ, আমি এরকম কোনো কারণ দেখি না। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় একটা ঘটনার মধ্য দিয়ে যে দলকে জনগণ গ্রহণ করলো না, তা আমি জানি না যে তার তো যদি যারা ক্ষমতায় আছে তারা যদি কোনো কি বলবো যে এমন নেগেটিভ কাজ না করে এবং মানুষ যদি এইরকম না বলে যে হয়তোবা আগেরটা ভালো ছিল, তাহলে কিন্তু এই ধরনের কোনো সংকট হতে পারে বলে মনে হয় না। এবং আমি আজকে এই কথাটা বলছি আপনাকে না, আমি বলে দিই, এই প্রধান উপদেষ্টা শেষ যেদিন আমাদেরকে ডাকলেন ওনার সামনে আমি ঠিক অবিকল এই কথা বলে এসেছি। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, এই যে আসলে জাতীয় ঐক্য না থাকলে যে কেউ যে কোনো জায়গায় বসে ষড়যন্ত্র করতে পারে, সেটি তো আসলে আমরা বারবার বলার চেষ্টা করছি এবং সেটি এই অন্তর্বর্তী সরকারও বলছে, কিন্তু এরপরেও আওয়ামী লীগের যে অংশগ্রহণের সুযোগ খুব একটা নেই সামনে নির্বাচনে, সেটি মোটামুটি আমরা বাংলাদেশে যারা আছি আমরা নিশ্চিত। কিন্তু আসন্ন সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে আন্তর্জাতিক পর্যায়ে সেটি প্রচার করার চেষ্টা করছে আওয়ামী লীগ, যেহেতু তারা অংশগ্রহণ করতে পারছে না। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কতখানি সুযোগ তারা নিতে পারে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক প্রিন্স ভাই এবং শামীম হায়দার পাটোয়ারি এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। যে দেখুন, আন্তর্জাতিক মহল থেকে যে কতটুকু ইনক্লুসিভ হবে কি হবে না, আমাদের দেশে 2014 সালে নির্বাচন হয়েছিল, 2018 সালে কেমন নির্বাচন হয়েছিল এবং 2024 সালে নির্বাচন হয়েছিল। অন্তর্ভুক্তিমূলক আর নির্বাচনে কেউ গেল না বা প্রত্যাখ্যান করলো না। কতটুকু আপনার এন্ডোর্স করা বা না করা, এটা বিগত অতীতে বাংলাদেশের জনগণ দেখেছে। তবে সব কিছুর চূড়ান্ত যে বিষয়টা, এই যে প্রিন্স ভাই যেটা বললেন, যে রিইটারেট করলেন যে আওয়ামী লীগের মতো একটা ফেসিস্ট দলকে, যারা 15.5 বছর এক টানা ফেসিজম কায়েম করেছিল এদেশে, হঠাৎ করে আপনার অল্প কয়েকটা দিনে এদেশের মানুষ তাদেরকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের শীর্ষ নেত্রী এবং ওনার পারিষদ তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। পরবর্তীকালেও কয়েক মাসের মধ্যে অনেকে চলে গেছেন এবং তারা পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারতে তারা আছেন। আমরা একটা কথা বলি, আওয়ামী লীগকে তো আপনার ব্যান করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কেননা বিচার সাপেক্ষে, বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত থাকবে। তার মধ্যেও দেখুন, গোপালগঞ্জে কি আওয়ামী লীগ মিছিল করেনি কিংবা এনসিপির নেতাদের উপরে হামলা করেনি? করেছে। তাহলে আপনার কি হচ্ছে যে আইনের ব্যত্যয় ঘটিয়েছে তারা। আইন করেছে সরকার যেটাতে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তার মধ্যে থেকে তারা যে কর্মকাণ্ড করেছে তার কারণে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এখন এটা তো বাংলাদেশে তাদের রাজনীতিটা নিষিদ্ধ। এখন ভারতে কিংবা আপনার ব্রিটেনে বা যুক্তরাষ্ট্রে তারা তাদের রাজনীতি করবে কি করবে না, এটাই অন্তর্বর্তী সরকারের লুক আউট হওয়ার কথা না, কিংবা বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামায় বলে আমি মনে করি না। মানুষ তো সৃষ্টির পর থেকে সামাজিক জীব। সে তার নিজের পরিবারের সঙ্গে মিটিং করে, সে তার পাড়া প্রতিবেশীর সঙ্গে মিটিং করে, সে তার গ্রামে মিটিং করে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, সবসময় এটাই হচ্ছে যে মানুষের নিয়ম। সো আওয়ামী লীগ যারা করেছেন তারা নিকৃষ্ট হলেও মানুষ, তারা তাদের মতো করবে, তারা যেখানে আছে সে জায়গাতে বসবেন। তাদের নেতারা বলেছেন যে তারা একটা বাণিজ্যিক ভবনে তারা আপনার অফিস করছেন, 30-35 জন বসতে পারেন। আমি তো কয়েক মাস আগে দেখেছি লন্ডনে একটা বড় একটা হল ভাড়া নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ, এবং যেখানে আপনার সম্ভবত আপনার অনলাইনে টেলিগ্রামে আপনার তাদের নেতা নেত্রীরা আপনার অংশগ্রহণ করেছেন অনেকে। তো সেক্ষেত্রে আপনার ওটা বাংলাদেশে কি হবে না হবে, এটা বাংলাদেশের জনগণের জন্য মোটেও বিচার্য বিষয় নয়। মূল কথাটা হচ্ছে যে সামনে যে নির্বাচন আছে বা এখনো প্রতিদিন নিত্যদিন যে ষড়যন্ত্রের কথা আমরা বলি, ষড়যন্ত্র হবেই সব সময়। ষড়যন্ত্র কখনো প্রকাশ্য হয় না, ষড়যন্ত্র গোপনেই হয়। কিন্তু এখন গোপনে যেটা হয় আমরা সেটা জানবো ষড়যন্ত্র। সো ষড়যন্ত্র যেটা সেটা সবসময় প্রকাশ্যে না, সেটা গোপনে থাকে। অনেক বেশি আমাদের সচেতন থাকারও তো প্রয়োজন আছে। প্রেসিডেন্ট যখন বলেছেন যে এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন পাওয়া গেলে তারা আমাদেরকে জানাতে পারবেন, তার কি ব্যবস্থা নেবেন, কি ব্যবস্থা নেবেন। ভারতের মাটিতে বসে যদি তারা অপতৎপরতা চালায়, আমি তো মনে করি সেটা অপতৎপরতা। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা তো নগ্নভাবে বিগত 2 ডেকেড আমরা দেখেছি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান ছিল বলতে গেলে। আওয়ামী লীগের মতো ফেসিস্টকে আপনার ফ্যাসিলিটেট করা কিংবা সমর্থন দিয়ে যাওয়া মানে এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আবার এদেশের জনগণ যখন বিদ্রোহ করে আন্দোলন করে তাদেরকে বিতাড়িত করেছে, তখন তাদের দেশে বসে বাংলাদেশের যেই রাজনৈতিক দলের
কর্মকাণ্ডকে স্থগিত করেছে, যে তারা বিচারের কাঠগড়ায় আছে, বিচারের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি থাকবে কি থাকবে না এটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে পরবর্তীতে, সেটা বিচার যখন হয়ে যাবে তারপরে। তো সে জায়গাতে যদি তারা অ্যালাউ করে, আমি তো মনে করি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে সরকারকে আপনার এবং যে প্রেস সচিবের কথা আপনি যেটা উদ্ধৃতি দিলেন যে তারা পর্যবেক্ষণ করছেন, নজরদারিতে আছে, তো আপনি এখান থেকে নজরদারি করে আপনি কি হবে, আপনি এটা নিয়ে কথা বলেন, সেটাই আপনি ভারতের সঙ্গে কথা বলেন, আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আন্তঃ মন্ত্রণালয় আছে, আপনারা সেটা নিয়ে সিদ্ধান্ত নেন, কারণ বাংলাদেশের জনগণ তো ভোটের জন্য অপেক্ষা করছে। তো আমার কথা হচ্ছে যে কেউ যেন গোপনে ষড়যন্ত্র করতে না পারে, আর ষড়যন্ত্র কখনোই প্রকাশ্য হবে না। আপনি যেটা দেখছেন এটা প্রকাশ মানে ষড়যন্ত্র না, এটা তার মনে করেন যে সে মনে করে যে তার এটা লফুল রাইট, তাই না? সে এখানে করতে পারছে না, সে অন্য কোথাও করছে, এক জায়গায় না হোক আরেক জায়গায় করবে। কিন্তু যেই আলোচনার কথা আপনি বলছেন, অর্থাৎ এই মুহূর্তে সরকারের সাথে ভারতের আসলে এই ষড়যন্ত্র রুখে দিতে বা আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা রুখতে যে ধরনের আলোচনার প্রয়োজন, সেই আলোচনার জায়গাটিতে ভারত কতখানি প্রস্তুত বাংলাদেশের সাথে বসতে? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এই যে আমরা বলছি বিদেশে বসে তারা নানানভাবে অপতৎপরতা করার চেষ্টা করছে, কিন্তু সরকার যদিও বলার চেষ্টা করছেন যে সরকারের আসলে নজরদারিতে তারা আছেন, কিন্তু বাংলাদেশে আসলে এখনকার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আসলে বিদেশে বসে বাংলাদেশের রাজনীতিতে কতখানি প্রভাব আদৌ আওয়ামী লীগ ফেলতে পারে বলে মনে করেন? দেখুন, আওয়ামী লীগের মধ্যে আসলে অনুশোচনা দেখতে পারিনি আমরা। হোসেন জিল্লুর রহমান বলেছে যে আওয়ামী লীগ একটা অনুশোচনাহীন দল, কিন্তু অনুশোচনাহীন দল যেটি নিশ্চিহ্ন হয়নি, হবে না, হচ্ছে না। নিশ্চিহ্ন না হলে আইদার আপনাকে এটা রিফর্ম করাতে হবে, অর এটাকে বিচার করতে হবে, অর এটাকে সুযোগ দিতে হবে। আপনি সুযোগ না দিলে তারা রেবেল আর্মি ফর্ম করবে। প্রবাসী সরকার শব্দটা আপনার মুখে আজকে প্রথম শুনলাম, কিন্তু আমার মাথায় এটা ঘুরছে। এরকম কিছু আওয়ামী লীগ করতে পারে। ওই যে বললাম, আলট্রা রোমান্টিসিজম ৭১কে তারা নতুনভাবে দেখার চেষ্টা করছে, এবং বর্তমান সরকার বা অনেকে এই কথাবার্তায় কাজে ৭১ বিরোধী একটা মনোভাব দেখিয়ে এটাকে আরও বেশি এক্সেলারেট করেছে। একটা থিওরি, ন্যারেটিভস দাঁড়িয়ে গেছে অনেকের মধ্যে। যারা আওয়ামীপন্থী তারা অনেকেই ভাবা শুরু করেছেন যে আমাদের আবার ৭১-এর মতো যুদ্ধ করতে হবে। তো সেটাকে কিভাবে আমরা কন্টেইন করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেও বলেছেন যে রাজনৈতিক যুদ্ধ আসলে কখনো থামে না, কোনো না কোনো ভাবে আসলে সেটি চলতেই থাকে। হ্যাঁ, কিন্তু একথা সত্য, এখনো জনগণের সামনে দাঁড়ানোর মতো পরিবেশ আওয়ামী লীগের হয়নি। যখন গভর্নমেন্টগুলো অনেক বেশি ব্যর্থ হবে, এই গভর্নমেন্ট পরের গভর্নমেন্ট, তখন একটা সুযোগ আসবে। সবাই আওয়ামী লীগকে ফ্যাসিজম বলে। দেখুন, ফ্যাসিজমের তো কিছু ক্রাইটেরিয়া আছে, সব ক্রাইটেরিয়ার সাথে এই ক্রাইটেরিয়া মিলে না। প্রথম যে ক্রাইটেরিয়া হচ্ছে, ফ্যাসিজম তার দেশে তীব্র জনপ্রিয় ছিল। ৪৪ সালেও ভোট হলে হিটলার সব ভোট পেত, 90%, 80%। মুসোলিনি ৪৪ সালেও ভোট পেত 90%, 80%। তো সেখানে তো আগের রিজিমের সাথে পার্থক্য হচ্ছে তারা কিন্তু ভোটে ইন্টারফেয়ার করেনি। হ্যাঁ, কিন্তু ভারতের আসলে বাংলাদেশের নির্বাচনে সবসময় তো আমরা এক ধরনের প্রভাব দেখেছি, এবং বিরতিতে যাওয়ার সময় যে কথাটি বলছিলাম যে বাংলাদেশে সরকার আসলে ভারতের সাথে তাদের সম্পর্ক কতখানি প্রভাব পড়বে এই ধরনের অপতৎপরতা রুখতে, সেই জায়গাটিতে আমরা কতখানি সচেষ্ট আছি? না, আমাদের একটা ন্যাশনাল ঐক্যমত থাকতে হবে যে ভারতের সাথে যখন আমরা ডিল করব, আমেরিকার সাথে ডিল করব, চায়নার সাথে ডিল করব, রাশিয়ার সাথে ডিল করব, আমরা বিশাল বিশ্ব পলিটিক্সের ক্ষুদ্র একটি অংশ। আমাদের ভূখণ্ড যেন কেউ ভারতের প্রদেশ হওয়ার ক্ষেত্রে ব্যবহার না করে, আবার কেউ যেন ভারতের বিরুদ্ধে সেসিজম মুভমেন্টে ব্যবহার না করে। কারণ দুটোর মধ্যে কোনোটাই বাংলাদেশের স্বার্থ নাই। বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য কতটুকু সম্পর্ক ভারতের সাথে রাখবো, কতটুকু সম্পর্ক চায়নার সাথে রাখবো, কতটুকু আমেরিকার সাথে রাখবো, সেটা আমাদেরকে অবশ্যই নিজেদেরকে প্যারামিটার ঠিক করতে হবে। যখন কোল্ড ওয়ার ছিল তখন তো আমরা নন অ্যালাইন্ড মুভমেন্টে ছিলাম, ডেফিনেটলি। তারপরেও তো এই দেশে কমিউনিস্ট মুভমেন্ট যেন রাইজ না করে, সেটার ক্ষেত্রে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনকার আসলে উপদেষ্টা যারা আছেন তাদের আপনি কতখানি প্রভাব দেখতে পাচ্ছেন? না, আমার তো উপদেষ্টা কেন, সরকারেরই তো দেশের মধ্যে কোনো প্রভাব আমি দেখতে পাচ্ছি না। আর রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি করতে গেলে দলগুলোকে ডেকে পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে। সকল দলকে ডেকে যদি আপনি পররাষ্ট্রনীতি ঠিক না করেন, তাহলে পররাষ্ট্রনীতি ঠিক হবে না। ফেব্রুয়ারিতে ইলেকশন নিয়ে প্রতিনিয়ত শঙ্কা আসতেছে। একটা শঙ্কা তো আছেই যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না, তারা একটা সংকট ক্রিয়েট করবে। কিছু সংকট ক্রিয়েট করার সক্ষমতা আওয়ামী লীগের আছে, এটা অস্বীকার কেউ করতে পারবে না। আরেকটা সংকট কি, জামাত যেমন বলছে পিআর না হলে ভোট করবো না, এমন কথা মনে আজকালকেও বলেছে। আবার এনসিপি বলছে তারা ন্যায় বিচার পাবে না, তারা নির্বাচন কমিশনের আস্থা নাই, জাতীয় পার্টিও এখনো ভোটে যাবে কিনা ঠিক নাই। তাহলে এই সরকারের সবচেয়ে কাছের দল যারা,
জামাত এবং এনসিপি তারাও তো ভোটের ব্যাপারে একটা নোক্তা দিয়ে রাখছে, ভোটে যাবো কি যাবো না, এই হলে যাবো, এই হলে এবং এই সরকারে আসলে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে, তারা আসলে কতখানি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম সেটি নিয়েও তো আলোচনা আছে। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সরকারের একটি উক্তি, সেটি নিয়ে আসলে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। তিনি সরকারের 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি প্রমাণ নিজের কাছে রয়েছে এরকম একটা দাবি করেছেন, যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কোনো রকমের প্রমাণ ছাড়া আসলে এই ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়। তারপর একটু জানতে চাই যে একসাথে আসলে এতজন উপদেষ্টার বিরুদ্ধে প্রথম এরকম কোনো দুর্নীতির অভিযোগ আসলো, বিএনপি কি বলতে চায়? দেখুন, একটু জনাব আব্দুস সাত্তার সাহেব, তিনি দলের পোর্টফোলিওতে ওনার অবস্থান, আমি মনে করি যে এই মন্তব্যের সঙ্গে দলের অবস্থানের কোনো প্রক্সিমিটি নেই, কোনো নেক্সাস নেই। উনি ওনার ব্যক্তিগত অবস্থান থেকে হয়তো বা এটা দাবি করেছেন, কিন্তু আপনার সত্য মিথ্যা কিংবা প্রমাণ তথ্য উপাত্ত ওনার কাছে থাকতে পারে বা আছে কিনা এই বিষয়ে এই কারণে আমি মন্তব্য করতে পারি না। কারণ আমি এখন আইনজীবী, সাধারণ আইনজীবী, কারণ একটা অ্যাকুজিশন আসা মানেই যে আপনার অ্যালিগেশনটা যে প্রুভড বা সেটা যতক্ষণ পর্যন্ত আপনি ভিজিবল কোনো আপনার ইনফরমেশন, ডকুমেন্টস, এভিডেন্স আপনি না দেবেন ততক্ষণ পর্যন্ত এটাকে আমি তো সাবস্টেনশিয়েট করতে পারবো না। আর আমি যে কথাটা বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান এক জায়গায়, ওনার অবস্থান আরেক জায়গায়, তো সেক্ষেত্রে এটা ওনার একান্ত ব্যক্তিগত মতামত বলে আমি ধরে নিচ্ছি। এই বিষয়ে আমি মানে খুব বেশি বলার মতো, কিন্তু এই মুহূর্তে আসলে যে উপদেষ্টাদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, আমি একটা জিনিস বলি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন কয়েকজন উপদেষ্টাকে নিয়ে যারা মনে করেন যে যাদের সতীর্থরা রাজনৈতিক দল গঠন করেছেন, একজন উপদেষ্টা আপনার পদত্যাগ করে এনসিবির আহ্বায়ক হয়েছেন এবং যে দুজন আছেন তাদের নিয়ে আপনার কিছু কথাবার্তা এসছে। যেমন একমত ছোট করে, যেমন 6 কোটি টাকা খুব বেশি কিছি না, কিন্তু এদেশে 6 লক্ষ কোটি টাকা মনে করেন যে এক ব্যাংক থেকেই মনে করেন যে এক একটা গ্রুপ নিয়ে যাচ্ছে, মানি লন্ডারিং করে চলে গেছে, কত বিলিয়ন ডলার আপনার চলে গেছে, তার কোনো ইয়ত্তা নাই। তো একজন উপদেষ্টার ভাই আপনার 6 কোটি টাকা নিয়েছে, এই ধরনের পত্র পত্রিকা এসছে, এটা কিন্তু খুব বেশি আপনার চ্যালেঞ্জ যে করা হয়েছে তেমন না। মাননীয় উপদেষ্টা যিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন বা মন্তব্য দিয়েছেন, কিন্তু সেটাও এটাকে যে অস্বীকার করার মতো কোনো একটা সাবস্টেনশিয়েট করার মতো বা ওটাকে আপনার কন্ট্রাডিক্ট করার মতো যথেষ্ট নয় বলে আমি মনে করি। তারপরে আরেকজন উপদেষ্টা আছেন, তিনি যেখানে আপনার বিভিন্ন জায়গায় যে নিয়োগের ব্যাপারটা আছে, এবং আমি নিজেই জানি যে বিভিন্ন জায়গায় আপনার তাদের সংগঠনের লোকজনদেরকে নজরদারি করার জন্য আপনার দেয়া হয়। আমি কদিন আগে শুনলাম যে এয়ারপোর্টে একজন আপনার বদলি হয়ে যেতে চান, তো তাকে যখন জিজ্ঞেস করা হলো, সে বলে না ওখানে যাবো না। কেন যাবো না? বলে যে ওখানে ওরা আছে, মানে ওরা সেখানে নজরদারি করছে, তত্ত্বাবধান করছে। তো এটা সব জায়গাতে হচ্ছে, এটা কিন্তু ক্ষমতার অপব্যবহার। আপনি বিএনপির বিরুদ্ধে, আমি একটা কথা বলি, রাষ্ট্রীয় দুর্নীতি আর সামাজিক ব্যাধি হচ্ছে চাঁদাবাজি। আর এই চাঁদাবাজির বিরুদ্ধে যে বিএনপির জিহাদ, 7,000-এর উপরে তো এই পর্যন্ত মনে করেন যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আমি তো নিজে মনে করেন যে এফআইআর লিখে থানায় পাঠিয়েছি, কারণ দুষ্ট লোক সব জায়গাতেই থাকতে পারে, সব আঙ্গুল হাতের সমান না। খারাপ যে করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বহু আগে বলেছেন যে কারো অপকর্মের জন্য এই যে দেশের জনগণের অর্জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্জন, সেটা যেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে না পারে। আপনার সমাজে এই ধরনের মানুষগুলোকে আপনি যদি চিহ্নিত করতে পারেন, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারেন, বিএনপির মতো যদি আপনি একেবারে কসাইয়ের মতো বহিষ্কার করে থানায় দিয়ে দেন, আজকেও দেখবেন আপনি সাজা হয়েছে কয়েকজনের, বিএনপিরই আমি বলছি, সাজা হয়েছে, সেখানে কিন্তু কোনো প্রভাব বিস্তার করানো হয়নি, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেয়া হয়েছে। এবং যারা দোষী, সে তাদের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো সম্পর্ক নেই, তারা বিএনপিকে ব্যবহার করছে। এখন আমরা যেটা দেখছি বিভিন্ন জায়গায়, দীর্ঘদিন বিএনপির নেতা ছিলেন না, এখানে বিএনপির নেতা ছিলেন বলে সব মনে করেন আপনার ভালো, এটা তো আমি ধরে নিচ্ছি না। তারা এই খারাপ কাজ এতদিন ভালো ছিলেন, তাদের আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগ ছিল,
কিন্তু এখন মনে করেন যে একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সুযোগ নিয়ে আপনি অপকর্ম করবেন, বিএনপি সেটা বরদাস্ত করবে না। এই যে পরিবর্তনের সুযোগের কথা আপনি বলছেন রহিন হোসেন প্রিন্স, সেই পরিবর্তনের সুযোগ তো অনেকেই নেওয়ার চেষ্টা করছেন, একেবারে তৃণমূল পর্যায়ের নেতা থেকে শুরু করে আমি যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী, তারাও তো আসলে এখনো অনেকেই বাংলাদেশে লুকিয়ে রয়েছেন, সেটিও তো আমাদের অস্বীকার করার খুব একটা সুযোগ নেই। সবকিছু মিলিয়ে যেই ধরনের পরিস্থিতির কথা বা যে শঙ্কা আসলে এই সরকার থেকে শুরু করে সবাই বলার চেষ্টা করছেন, সেই শঙ্কা রুখে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কতখানি প্রস্তুত বলে মনে করেন? আমি তো কোনো না, আপনি কোনটা রুখবেন আগে? এইখানে যে আলোচনাটা করলেন, এই যে সাত্তার সাহেবের যে বক্তব্য, আমি তো ব্যক্তিগত খুবই গুরুত্বপূর্ণ কথা মনে করি। এবং আমি যতটুকু প্রেস নোট দেখলাম, আমার তো বিবেচনা সরকারের বরঞ্চ বলা উচিত ছিল যে আপনি যে অভিযোগ করেছেন তথ্যপত্র দেন। আজকে একজন উপদেষ্টার সাথে আমার দেখা হলো, ওটা বাইদাই ভাই, আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তা বলে যে তো ওনার উচিত, উনি আমাকে বলে যে ওনার উচিত উনি ওপেন করুক কার কার। আমি তো ওনাকে সব দেখলাম, ওনার ভাষা, তা সেটা তো আপনাকে নিতে হবে। আপনি প্রস্তুতি নেবেন অন্তত পক্ষে, যে আপনি ওত করে আসছেন যে বিগত দিনের যে সরকার যে অপকর্মগুলো করছে এইটা আমরা করতে দেব না, এবং এত সমর্থন নিয়ে এই সরকার সেই কাজগুলো করবে। এখন যদি শস্যের মধ্যে ভূতটা থাকে, তাহলে এই আপনি ওই কাজ যদি করেন, তাহলে যাদেরকে অপশক্তি বলছেন, যারা ষড়যন্ত্রকারীর কথা বলছি, তারা তো অটো সুযোগ পেয়ে যাবে। ওইটা আপনাকে কাউকে সুযোগ দিতে হবে না, আপনি কোনো ঠেকাইতেও পারবেন না, তারা অটোমেটিক্যালি সুযোগ পেয়ে যাবে। যে আপনি যে তাড়ালেন যাদেরকে, তার থেকে যদি খারাপ লোক চলে আসে, তাহলে আমাদের এত বছরের সংগ্রাম কি হলো? না, এই তো আপনি ধরেন যদি এই কয়জন উপদেষ্টা, তার সম্পর্কে আট উপদেষ্টা সম্পর্কে অভিযোগ যদি থাকে, আচ্ছা 8 উপদেষ্টা বাদ দেন, আমি যদি এটা যেটা টেলিভিশন বা এটা দেখলাম, আপনি যেসব কি বলে যে উপদেষ্টা আর কি সচিব নাকার সম্পর্কে প্রায় 300 কত কোটি টাকা, তারপর অন্য যেগুলো, তাদের কি এখনো গ্রেপ্তার করা হয়েছে? দুদক কি তাদের বলছে? কথায় কথায় তো অনেককে গ্রেপ্তার করতেছে, নিশ্চয়ই প্রয়োজন হলে গ্রেপ্তার করুক, তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? আমি 30 সেকেন্ড একটা জিনিস যোগ করে দিই, সেটা হচ্ছে যে আপনার এনসিবির একজন যুগ্ম আহ্বায়ক, তার বিরুদ্ধে 450 কোটি টাকা বা 500 কোটি টাকা ডিসি নিয়োগে অভিযোগ এসেছিল, তার বিরুদ্ধে তারা শুধু একটা শোকজ করেছেন এই পর্যন্ত, কিন্তু তার বিরুদ্ধে তারা মামলা করেছেন, বা তাদের দলের যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে কারো বিরুদ্ধে তারা কি মামলা করেছে? আমি বলছি যে তাদের থেকে ব্যাপার হচ্ছে সরকার কি করছে, তাহলে সরকার কি তার সরকার, তাহলে যদি কথার কথা, হ্যাঁ নিশ্চয়ই তাদেরই তো সমর্থন নিয়ে, তাহলে আগের যে সরকার ছিল সে তার দলকে দুর্নীতি এগুলো প্রশ্রয় দিয়েছে, তাহলে এই সরকার কি প্রশ্রয় দিচ্ছে? এইগুলো তো আপনাকে দেখতে হবে। করছেন যে ভিন্ন দেশে বসে আওয়ামী লীগ যতখানি না তৎপর, তার থেকে বাংলাদেশের ভিতরে বসে সংসদের ভিতরে যারা ভূত আছে, ওটা তো আপনি পলিটিক্সের কথা বলছেন, আমরা আসছি দুর্নীতি এবং অন্য জায়গায়, এটার সাথে এটা মিলানোর কোনো কারণ নেই। এই মিলায়ে এই যে অনেক সময় এই যে ভুল মিলানোর জায়গায় করেই কিন্তু আমরা আসল আলোচনাটাকে কনসলিডেট করতে পারি না। সরষের ভিতর ভূতের কথা বলছিলেন, তাদের বিরুদ্ধে আসলে সবার আগে আমাদের জায়গাটা আপনি আপনার কাজটা করেন, ষড়যন্ত্রকারী বলেন যা বলেন তারা তাদের কাছে। আমি আপনার ঠিক এই জায়গাটিতেই আসতে চাই। আরেকটি বিরতির সময় হয়েছে, জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 প্রাথমিক রাজকাহনে। রহিন হোসেন প্রিন্স প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনি বলছিলেন যে সর্ষের ভিতরে ভূত আছে, তাহলে কি আসলে সর্ষের ভিতর ভূত না তাড়িয়ে আমরা আওয়ামী লীগ নিয়ে ভয়টা বেশি পাচ্ছি নাকি আওয়ামী লীগের আসলে? বলতে চাইছি, ধরেন আওয়ামী লীগের কোশ্চেনটা কেন আসছে, পতিত স্বৈরাচার কর্তৃত্ববাদী শাসক সে যাতে ফিরে না আসতে পারে, এইটা তো মূল কথা। এখন আমার বক্তব্য হচ্ছে, যে সরকার ক্ষমতায় আছে এবং এই সরকার এবং অন্যদের যাদেরকে মানে কি বলে সমর্থনে ক্ষমতায় আছে রাজনৈতিক দলগুলো, তাদেরকে আস্থায় নিয়ে যদি ভালো কাজগুলো আমরা সবাই মিলে করতে পারি, ইনক্লুডিং গভর্নমেন্ট, তাহলে দেখবেন যে সে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী যে আচরণ করছে, জনগণ তার পক্ষেও থাকবে না, তার সমর্থক বাহিনীও তার পজিশন পরিত্যাগ করে আসতে পারে, কারণ ব্যাপক সমর্থন তো আছে, নাই তো আপনি বলতে পারবেন না। কিন্তু যদি এই কাজটা না করি, তাহলে মানুষের মধ্যে কি হবে হচ্ছে আরে বোধ হয় তাহলে কি আগে কি তারাই কি করলাম, এই একটা। আরেকটা হবে কি, যে তাদের যে লোকগুলো আছে, তার যে সমর্থক বাহিনী, তারা বরঞ্চ এই পরিস্থিতিতে তারাও কনসোলিডেটেড হওয়ার সুযোগ পাবে। কনসোলিডেট হওয়া মানে ঐক্যবদ্ধ থাকা, মিছিল মিটিং করা, এটা একটা ভুল বিবেচনা, তারা যার যার জায়গায় থেকে এটা থাকবে। তার মানে আমরা আমাদের কার্যক্রম, সরকার তার কার্যক্রমের উপর নির্ভর করতেছে, আপনি এই পতিত অপশক্তিকে সেরকম শক্তভাবে কোনো কার্যক্রমে সরকারকে নিতে দেখেছেন কিনা এই 1 বছর? কোনটা আমি তো বললাম যে আপনি এটা হিসাবে বলেন, কেন এই কয়জনের বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আসলেও গ্রেপ্তার কেন করা হলো না, কেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হচ্ছে না? আমি তো বলছি যে যখন সাত্তার সাহেব এরকম একটা প্রশ্ন বললেন যে আমার কাছে প্রমাণ আছে 8 জন উপদেষ্টার, তোরা যদি ওয়েলকাম করতেন যে আপনি চা খেতে আসেন এবং তথ্য উপাত্ত নিয়ে আসেন, যেই করুক না কেন আমি জিরো টলারেন্স করবো, আপনি কথাটা তাহলে অতীতের সরকার
তার লোকের বিরুদ্ধে কথা উঠলে যেভাবে কথা উঠতো সত্য মিথ্যা বিবেচনার আগে, তা আপনি একই পদ্ধতি করলো না? আপনি আমাকে বলেন, তাহলে এইগুলো করেই তো আপনি কাকে সুযোগ দিচ্ছেন? সুতরাং যদি কোনো অপশক্তিকে সুযোগ পেয়ে যায়, এর দায় এই সরকারকেই বহন করতে হবে। শামীম হায়দার পাটোয়ারী, আপনিও কি তাই মনে করেন যে সরকার যথেষ্ট পরিমাণে জিরো টলারেন্স দেখাচ্ছে না নিজেদের ক্ষেত্রে, নাকি আসলে আওয়ামী লীগের ক্ষেত্রেও আসলে সেই টলারেন্সের জায়গাটি, যদিও তারা বারবার বলছে একেবারেই জিরো টলারেন্সে আছে, তারা এই সুযোগ আসলে নেবে কিনা আওয়ামী লীগ? প্রথম হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে এই সরকার কোনো সক্রিয় ভূমিকা দেখাতে পারে। যে দুর্নীতির অভিযোগগুলো উপদেষ্টা বা এনসিপিদের বিরুদ্ধে আসছে, কোনোটারই বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর ডিফেন্স তারা দেখাতে পারেনি, আমার চোখে পড়েনি। হয়তো তারা মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমরা রাজনীতি করব, দল করব, আমাদের দুর্নীতি করতে হবে, টাকা লাগবে, বা অন্যরাও ভেবেছে আমরা জয়ী শক্তি, গণিমতের মাল আমরা নিতে পারি, দেশের সম্পদকে আওয়ামী লীগ নিয়েছে, এখন আমরা নিব। ব্যাপারটা এরকম হয়ে গেছে, খুবই দুঃখজনক। কেউ দেশটাকে ওন করলো না, একটা স্বৈরাচার চলে গিয়ে আর একটা স্বৈরাচারী মনোভাবেরই ঘটনা আমরা দেখতে পাচ্ছি, কম বেশি ম্যাগনিটিউড থাকবে। সরকার সেফ এক্সিট সংকটে আছে এবং সরকার বিএনপিকে ফুল কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে। জুলাই সনদে এটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। এরশাদ স্যারকে স্বৈরাচারের আমল বলা হয়েছে, জিয়াউর রহমানের আমলটা একইভাবে মিলিটারি শাসন, এটা অ্যাভয়েড করা হয়েছে। হিস্ট্রিক্যাল ডিস্টর্শন আছে। 2006 সালের নির্বাচনটাকে তারা বলেছে দেশি বিদেশি শক্তি এটাকে নচ্ছাদ করেছে, ব্যাপারটা মোটেও তা না। 2006 সালের নির্বাচন পেছানোটা সেই সময়ের প্রেক্ষাপটে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে বিচারপতিকে এনে এটার জন্য বিএনপির দায় আছে, দায়টা দিয়ে দেওয়া হয়েছে চক্রান্তকে, ওই ষড়যন্ত্র তত্ত্বে। আবার 2008-এর নির্বাচনটাকে বলা হয়েছে স্বৈরাচারের ফ্যাসিলিটেট করার জন্য করা হয়েছে, এটাও একটা মোটামুটি সুষ্ঠু নির্বাচনকে আঘাত করে। আপনি সব নির্বাচন টাচ করলে তো হবে না। 14 আর 8 কি এক ইলেকশন হবে? 18, 14, 24 এক মাপের ইলেকশন, 2008, 2001, 96, 91 আরেক মাপের ইলেকশন। এখানে তারা যেটা করার চেষ্টা করেছে, বিএনপিকে অ্যাপিসমেন্ট করেছে হিস্ট্রিক্যাল ডিস্টর্শনের মাধ্যমে। জুলাই সনদটা চমৎকার ড্রাফট করা হয়েছে, আমি পড়ে দেখেছি, খুব ভালো লেগেছে। 71কেও সেখানে বহন করা হয়েছে এবং ডক্টর ইউনূস তার অনেক ইঞ্জিনিয়ারিং দেখেছে সেখানে, এতগুলো ফ্যাক্টরকে কম্প্রোমাইজ করতে। কিন্তু ওই যে শতজন স্বীকৃত একটা ঐতিহাসিক মিথ্যা ওর মধ্যে ঢুকানোর কারণে পুরো জিনিসটাই কিন্তু একসময় সমালোচনার সম্মুখীন হবে। বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল, কিংবা নির্বাচন হলে তাদের জয়ী হওয়ার সম্ভাবনাও বেশি, সে কারণে তাদের দিকে অভিযোগের তীরটাও বেশি। অভিযোগের তীর না, জুলাই সনদ একটা মানুষের অ্যাসপিরেশনের একটা ডকুমেন্ট হতো, সেখানে কেন মিথ্যা থাকবে, সেখানে কেন অসত্য থাকবে? যে অসত্য শতজন 2006 আমাদের সকলের মনের মধ্যেই আছে। 2006 তো ভুলে যায়নি কেউ, 2008 তো কেউ ভুলে যায়নি। এই যে যেটি বলছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিএনপিকে আসলে ফুল কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, এবং এই ফুল কনফিডেন্স যদি আসলে বিএনপি পেয়ে থাকে, বা যে অভিযোগ আসলে অন্যান্য রাজনৈতিক দলও করছে কিংবা নতুন রাজনৈতিক দল তারাও করছেন, সেই সুযোগে আসলে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, বিশেষ করে যদি আমি আওয়ামী লীগের কথাও বলি, এই তৎপরতা তারা আরো বাড়িয়ে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে কিনা? আওয়ামী লীগের তৎপরতার কথা বলছেন, দেখুন আওয়ামী লীগের তৎপরতা, আওয়ামী লীগ তার কাজ যেটা করার, এখানে কি হচ্ছে না না হচ্ছে আওয়ামী লীগ কিন্তু তার উপর নির্ভর করে কোনো কিছু করবে না। সে তার যেই পথ সেই পথে সে এগোবে, সেটা হচ্ছে যে হোক সঠিক হোক বেঠিক। জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল আওয়ামী লীগ, কিন্তু জামায়াত কিন্তু আওয়ামী লীগের সময় পুরোটা 15 বছর জুড়ে, 15.5 বছর জুড়ে, এমনকি দেখেন আমরা যখন 2023 সালের 28 অক্টোবর আমাদের কয়েক লক্ষ আপনার জামায়াত ছিল বিএনপি পল্টন অফিসের সামনে, কিন্তু জামাত ইসলাম লক্ষাধিক, লক্ষ 1 লাখ হবে বা 50,000 যেটাই বলি না কেন, তারা কিন্তু নির্বিঘ্নে তাদের সমাবেশটা করেছেন। তো সে কারণেই বলছি যে আপনি নিষিদ্ধ করলেন নাকি আপনার নিবন্ধন স্থগিত হয়ে গেল, বাতিল হয়ে গেল, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে সবাই তাদের কনভিনিয়েন্স অনুযায়ী কিন্তু রাজনীতিটা করে গেছে। আওয়ামী লীগ তার কনভিনিয়েন্স নিয়েই কিন্তু তাদের রাজনীতিটা করবে, সেটা পরবর্তীকালে, এখন কিন্তু না। এই মুহূর্তে যদি আপনার এই যে আমরা বললাম যে তাদের মনে করেন যে নিবন্ধন আছে কি নেই, তাদের তো প্রতীকী থাকবে না, তাদের তো কর্মকাণ্ড এখন স্থগিত, সে কারণে তারা আসতে পারবে না। আমি তো একটা জিনিস বলি যে আওয়ামী লীগের যদি এই স্থগিত না হতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আওয়ামী লীগের মার্কা নৌকা নিয়ে কেউ ভোট করতে আসতো না। ঠিক, বাংলাদেশের পরিবেশটা এখন সে জায়গাতে আছে। এবং আরো আগে যদি বলতেন, যে অফ দ্য রেকর্ড যে প্রিন্স ভাই বললেন বা শামীম হায়দার পাটোয়ারী বললেন, আপনার যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছিল, যেই স্পিরিটটা ছিল, যেই ভ্যারাসিটি ছিল, সেটা আপনার 3 থেকে 6 মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে এক ধরনের, এবং দিন যত যাচ্ছে, এ কারণে আমরা বলি, কেন আমরা বারবার বলছি যে নির্বাচনটা আগে করেন, নির্বাচনটা আগে করেন, এটা কনফিডেন্সের বিষয় না।
আপনি দেখেন ইতিহাসকে কনকক্টেড হিস্ট্রি আমাদেরকে জানানো হয়েছে, নতুন প্রজন্মকে ভুল বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আপনার হিস্ট্রিক্যালি অনেকগুলো কথা হয়েছে। শামীম ভাই যে কথাটা বলেছেন যে এরশাদ সাহেবেরটাকে আপনার আনা হয়েছে, মানে এই সামরিক শাসন, জিয়াউর রহমান সাহেবেরটা, জিয়াউর রহমান সাহেব তো সামরিক শাসন দেন নাই, সামরিক শাসন দিয়েছেন মোশতাক সাহেব, তারপরে এসেছিলেন সায়েম সাহেব। জিয়াউর রহমান সাহেব ইনহেরিট করেছেন বিকজ বাই ডিন্ট অফ হিজ বিং আর্মি চিফ, উনি সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র এবং গণতন্ত্র উত্তরণের পথটাকে সুগম করেছেন। সে কারণে আপনাকে এটাকে মনে হচ্ছে যে জিয়াউর রহমান সাহেবকে আপনার এই করা হয়েছে, আপহোল্ড করা হয়েছে, এরশাদ সাহেবকে ডাউনফলের মধ্যে ফেলা হয়েছে। না, এটা ভিন্ন জিনিস। এই জন্যই বলছি যে ইতিহাসে সবাই মনে করে যে জিয়াউর রহমান সামরিক শাসন করেছিলেন এবং রাজনৈতিক দল করেছেন ক্যান্টনমেন্টে। না, ক্যান্টনমেন্টে তো রাজনৈতিক দল আপনার এই পারমিশন পেয়েছে আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট নির্বাহী অফিসারের কাছ থেকে। এই জিনিসগুলো এই নতুন প্রজন্ম জানে না, তাই না? আমার এই কথাটা যে বিএনপিকে অ্যাপিজ করা বা আপনার প্লিজিং এর যে টেন্ডেন্সি মনে হচ্ছে, এটা তা না। এটা যেটা বাস্তব একটু জানতে চাই, এই সব ধরনের তৎপরতা ষড়যন্ত্র রুখতে আসলে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি আছে কিনা এই মুহূর্তে বাংলাদেশে, কি মনে করেন? শুধু রাজনৈতিক দল কেন, সমগ্র বাংলাদেশের জনগণের ঐক্য দরকার। রাজনৈতিক দলের দায়িত্ব জনগণকে সঙ্গে নিয়েই যে কোনো ক্রান্তিকালীন বা সংকট মোকাবেলা করা। আমরা যদি অ্যাপ্রিহেন্ড করি যে কেউ আপনার যে ইন্টারনাল ডিস্টারবেন্স তৈরি করবে কিংবা বিদেশি রাষ্ট্রের মদদে কিংবা বিদেশি রাষ্ট্রে বসে আপনার ষড়যন্ত্র করবেন, সেজন্য সরকারের যেমন দায়িত্ব আছে, বাংলাদেশের জনগণেরও সে দায়িত্ব আছে। অসংখ্য ধন্যবাদ।